আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস হয়, তখন বাংলাদেশের অনেকেই বলতে শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যা কিছু করেছে, সে কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিবে। শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে না পারে, সেজন্য যা করা লাগে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের মধ্যে সেটা তিনি করবে। কিন্তু 14 মাসের শাসনামল দেখার পরে মনে হলো তার উল্টা চিত্র। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনূসের চেয়েও বেশি মনে হচ্ছে এবং শেখ হাসিনার প্রভাবও এই 14 মাস পরে মনে হচ্ছে ডক্টর ইউনূস থেকেও বেশি। ডক্টর ইউনূস এতদিন তিনি নোবেল লরিয়েট বলে বলে এটা বেচে বেচে খেয়ে গিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক আছে, তিনি সুদের ব্যবসা করতেন, এগুলা বলে প্রমোটিং করে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর নিয়েছে ভুয়া, এগুলা বেচে বেচে খেয়ে গিয়েছেন। কিন্তু যখন তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসলেন বাংলাদেশের, পৃথিবীর যে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গিয়েছে, সে রাষ্ট্রপ্রধান ওনাকে তেমন গুরুত্ব দেয়নি এবং অনেক রাষ্ট্রপ্রধান ওনার সাথে দেখাও করেনি। এবং শেখ হাসিনার আমলে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো ছিল, ডক্টর ইউনূস সেই সকল দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে যাওয়ার পরেই সেই চুক্তিগুলো ওই দেশের রাষ্ট্রপ্রধান বাতিল করে দিয়েছে। তার মানে বুঝে কি যাচ্ছে, তিনি আন্তর্জাতিক খেলোয়াড় যেমন বলা হয়েছে তেমন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় না। তিনি ওই নোবেল পেয়েছেন, এটা বিক্রি করে করে বিদেশে চলতো, বাংলাদেশে চলতো। বাংলাদেশের মানুষ মনে করতো বিশাল বড় কারবার, উনি কি না কি। আরে ভাই, তিনি করতো সুদের ব্যবসা। তিনি অর্থনীতিতে নোবেল পেলে বুঝতাম যে তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছে, ওনার দক্ষতা অর্থনীতিতে আছে, অর্থনীতিতে নোবেল পেয়েছে। তিনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। উনি পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোন জায়গায় শান্তিতে তিনি কাজ রেখেছেন এবং অবদান রেখেছেন? আমার তো কোনো জায়গায় মনে হয় না তিনি শান্তিতে কোনো অবদান রেখেছেন। এই শান্তিতে নোবেল পুরস্কার কারা দেয়? শান্তিতে নোবেল পুরস্কার পৃথিবীতে যেই পায় সেটা মেনটেনিং করে ইউএসএর পাপেট যারা, তাদেরকে সিলেক্ট করে ইউএসএ শান্তিতে নোবেল পুরস্কার দেয়। অন্য ক্যাটাগরি নোবেল পুরস্কারগুলো একটু ভিন্নতা থাকলে, কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারগুলো ডাইরেক্ট আমেরিকায় সিলেক্ট করে। এই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের বন্ধু থাকার কারণে, যখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ছিল তখন খুব ভালো সম্পর্ক ছিল এই ডক্টর ইউনূসের সাথে। যখন নোবেল পেয়েছিল, এই বিল ক্লিন্টন সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিল এই ডক্টর ইউনূসকে। সে কারণে অটো চয়েস হিসেবে ডক্টর ইউনূস এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে যায়। এটা বিক্রি করতে 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 আজকে ডক্টর ইউনূস এই পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে চলে এসে তিনি এমন ভাবসাব দেখাচ্ছে, বাংলাদেশে ওনার মতো যোগ্যতম লোক কেউ নাই, কেউ আসেও নাই, কেউ হতেও পারবে না। উড়ে এসে জুরি বসে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এবং স্বাধীনতা সপক্ষের দল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য বসে আছে। কিন্তু তিনি ভুলে গিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এই দেশ পেয়েছি। এটা কিন্তু তিনি ভুলে গিয়েছেন। এটা ভুলে যাওয়ার কারণেই তিনি ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে। এবং তিনি যদি কখনো মারা যান বা ওনার কোনো পতন হয় বেঁচে থাকা অবস্থায়, ওনার কোনো চিহ্ন থাকবে না, বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দেওয়া হবে। এটা 100% আওয়ামী লীগ সেটা করবে। তো কী লাভ হলো? একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে কীর্তিমানের মৃত্যু নেই। উনি এমন কিছু কীর্তি অর্জন করতো যে অন্তত বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসতো এবং আওয়ামী লীগের যারা কর্মী আছে তারাও ঘৃণার চোখে দেখতো না। হয়তোবা শেখ হাসিনা কিছু ভুল করেছে ওনার ক্ষমতা থাকা অবস্থায়, ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময় ক্ষমতায় আসার পরে প্রতিহিংসা করলো না এবং আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করলো না এবং শেখ হাসিনা এর উপরও স্টিমরোলার বা ওনাকে মেরে ফেলার মেটিকুলাস ডিজাইনও করলো না। তাহলে ইতিহাস সাক্ষী থাকতো উনি ইতিহাসের সবচেয়ে যোগ্যতম লোক এবং কীর্তিমান হয়ে বাংলাদেশে বেঁচে থাকতো এবং মরে যাওয়ার পরও বাংলাদেশের মানুষ তাকে মনে রাখতো এবং ওনার সকল প্রতিষ্ঠান এবং সকল চিহ্ন বাংলাদেশে থাকতো। এটাই বাস্তবতা। সেজন্য তো শহীদ মোস্তফা আলী চৌধুরী বলেছিলেন, জীবনকে লম্বায় বড় করা যায় না, পরে দিতে বড় করার চেষ্টা করুন। কেন বলেছেন? কারণ আমাদের মৃত্যু যেটা লেখা আছে সে সময় হয়ে যাবে। আমরা জীবনকে চাইলেও লম্বা বড় করতে পারবো না, কিন্তু ভালো কাজের মাধ্যমে, মহৎ কাজের মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে, ভালো রাজনীতির মাধ্যমে, জনগণের রাজনীতি করার মাধ্যমে আমাদের জীবনকে পরে দিতে বড় করতে পারি আমরা। তাহলে মরে যাওয়ার পরও জনগণ আমাদেরকে মনে রাখবে, সকল রাজনৈতিক দল আমাদেরকে মনে রাখবে, আমাদের চিহ্ন থাকবে, ওই চিহ্ন দেখে দেখে জনগণ আমাদেরকে স্মরণ করবে। সেটার সুযোগ ছিল 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূসে। কিন্তু ডক্টর ইউনূস কী করেছে? একটা পক্ষ রয়ে আরেকটা পক্ষকে একেবারে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখনও কিন্তু উঠে পড়ে লেগেছে। আন্তর্জাতিকভাবে কিন্তু শেখ হাসিনার সাথে পেরে উঠতে পারছে না, কারণ আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার একটা ভালো লবিং আছে। সেই সাথে শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে ভারতের সাপোর্ট, শেখ হাসিনার পার্সোনাল লবিং এবং সজীব ওয়াজেদ জয় বিদেশে থাকার কারণে অনেক বছর ওরও একটা ভালো অবস্থান আছে। এই খেলার ভিতর ডক্টর ইউনূস
আটকাই গেছে। সেই কারণে ডক্টর ইউনূস এখন পাগল হয়ে গিয়েছে। কতক্ষণ 3 বাহিনীর প্রধান নিয়ে বৈঠকে বসে, কতক্ষণ পর বলে যে আমরা আবার সবাই ঐক্যমত হতে হবে, সকল ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আবার বলে বিএনপিকে ডাকে, আবার জামাতকে ডাকে, আবার এনসিপিকে ডাকে, অন্যান্য দলকে ডাকে, আবার বৈঠকে বসে বলে যে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। মানে সারাক্ষণ ওনার ভয়টা কাজ করে। আবার যখন ভয় চলে যায় তিনি মনে করে তিনি শাহেনশাহ, তিনি সকল কিছু, বাংলাদেশ উনি যা বলবে তা হবে, তিনি যখন ইচ্ছা নির্বাচন দিবে, যখন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকবে, যখন ইচ্ছা আওয়ামী লীগের কর্মীদেরকে তিনি গ্রেপ্তার করবে, যখন ইচ্ছা আওয়ামী লীগের মতো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দিবে, যখন ইচ্ছা আন্তর্জাতিক অপরাধের মতো ভুয়া ট্রাইব্যুনাল করে এখানে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসির কথা বলবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ওইটা তো তিনি কোনো কথা বলবে না। মানে এক নাটকের রঙ্গমঞ্চ চলতেছে বাংলাদেশ। কথা বুঝেন না? সদর দপ্তর হয়ে গিয়েছে এখন ঢাকা। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব চিত্র। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে হাসিনার খেলা শুরু হয়ে গিয়েছে। আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসকে ভালোভাবে প্রেশার অনেকদিন যাবৎ দেওয়া হচ্ছে। এখন কিন্তু লবিং করেও কোনো রকমের কাজ হচ্ছে না ডক্টর ইউনূসের। ভারতও একেবারেই ভালো মতে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। ভারতের অ্যাকশন, শেখ হাসিনা আন্তর্জাতিক লবিং, ভারতেরও লবিং, এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের রাজপথের মধ্যে দিন দিন ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে যাওয়া, এবং আগে যদি 100 জন নিয়ে তারা মিছিল করতে, এখন 200 জন নিয়ে মিছিল করা, হাজার হাজার কর্মীদেরকে প্রতি মাসে গ্রেপ্তার করছে, তবুও তারা দমাতে পারছে না। সকল দিক থেকে এই সরকার কোণঠাসা হয়ে পড়েছে, ডক্টর ইউনূস সরকার কোণঠাসা হয়ে পড়েছে। তিনি এখন সম্পূর্ণরূপে চোদনা হয়ে গিয়েছে। এই চোদনা থেকে তিনি বের হতে পারছেন না। সে কারণে তড়িঘড়ি করে নির্বাচনও দিতে পারতেছে না। এদিকে আবার বাধা দিচ্ছে জামাত এবং এনসিপি গং। এক পক্ষ নির্বাচন করতে দিচ্ছে না, বিতর্কতভাবে ডক্টর ইউনূসকে আরেক পক্ষ চাপ দিচ্ছে আপনি নির্বাচন করুন। আবার বিএনপি নিয়ে বিনিয়োগ বলতে চাচ্ছে আমরা যদি রাজপথে নামি ডক্টর ইউনূস সরকার কোনোভাবে টিকবে না। আরে বেটা, ডক্টর ইউনূস সরকার যদি না টিকে তাহলে তোরাও কি রাজনীতি টিকে থাকতে পারবি? তোরাও তো ক্ষমতায় আসতে পারবি না। তাই ডক্টর সরকার ভালো করেই জানে তোরাও নামবি না, আর আমাদের পতনও করতে পারবি না। আমাদের পতন হওয়া মানে তোদেরও পতন হয়ে যাওয়া। তাই তারা তোদের দুর্বল জায়গায় আঘাত করে করে এখন টিকে আছে। হয়তোবা সামনে তোদের দুর্বল জিনিস জানে বিদে আগামীতে নির্বাচন না দিলেও বিএনপি ডক্টর সরকারে কিছু করতে পারবে না, জামাত এনসিপিরও কিছু করতে পারবে না। তা না হলে এনসিপির মতো চুনুপুটি দলের মুখ্য সমন্বয়ক ডারবি নাসির বিএনপিকে নিয়ে এত বড় বড় কথা বলতে পারে, ডাইরেক্ট ইনসাল্ট করে করে হিট লাগিয়ে লাগিয়ে কথা বলতে পারে। আরে ভাই, কাউকে গুলি করে মেরে ফেললেও তো সে বলবে যে আমারে ভালো কাজ করছো, গুলি করে মেরে ফেলছো, তাও এই কথাগুলো বলিস না। সেই লেভেলের কথাগুলো ডারবি নাসির এবং মলম হাসনাত বলে যাচ্ছে। মানে কি, আপনাকে আমি গুলি করে মেরে ফেলতেছি না, কিন্তু কথা দিয়ে মেরে ফেলতেছি। এই পরিস্থিতি তৈরি করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক ডারবি নাসির এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক মলম হাসনাত। প্রত্যেকেই অনর্গল বলে যাচ্ছে বিএনপিকে নিয়ে, মানে কথা দিয়ে মেরে ফেলতেছে বিএনপিকে। বিএনপি লজ্জা এখন মুখ দেখাতে পারছে না। কিছুদিন আগেই এই মলম হাসনাত বলতেছে যুবদলের নয়ন যে পরিমাণ টাকা কামিয়েছে চাঁদাবাজি করে, ওই টাকা দিয়ে বাংলাদেশে একটা গণভোট দেওয়া যাবে। তার মানে কি বোঝানো হয়েছে? এত পরিমাণ চাঁদাবাজি করেছে এই নয়ন শেখ হাসিনা সরকারের পতনের পর। বিএনপিকে একেবারেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সাংগঠনিকভাবে, এবং জনগণের কাছে সম্পূর্ণরূপে কালার করা হয়েছে। জুলাই নিয়ে একটা বই বাহির করা হয়েছে। সেই বইয়ের মধ্যে জুলাইয়ের ব্যাপারেও কথা উল্লেখ আছে। 42তম পৃষ্ঠার পর সকল বিএনপির অপরাজনীতি, বিএনপি কীভাবে গুম করেছে, হত্যা করেছে, মানুষকে কীভাবে মেরেছে, চাঁদাবাজি করেছে, সকল কিছু বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। তো বিএনপি মনে করছে তারা খুব আরামসে ক্ষমতায় চলে আসবে, তারা অনেক বড় দল, তাদেরকে বাধ্য হয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা বুঝিয়ে দিবে। আরে ভাই, পিকচার আবি বাকি। ভারতেরও খেলা শুরু, এবং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাও খেলে যাচ্ছে। ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড় সেটা ফাঁকাফাঁকি ছিল এতদিন, সেটা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা। সামনে আরও প্রমাণ হয়ে যাবে। তাই ডক্টর ইউনূসের পালানোর পথ নাই। ডক্টর ইউনূসের আশেপাশে যারাও আছে তারাও হয়তো পালাতে পারবে না। ধন্যবাদ সকলকে।